আপনারা দেখছেন সময়ের সাথে। সৌজন্যে লন্ডন ল অ্যাসোসিয়েটস। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য। আমরা আলাপ করছিলাম কি হচ্ছে আমাদের বাংলাদেশে। আমরা চাচ্ছি একটি সুন্দর বাংলাদেশ, এবং এই আলোচনার মাধ্যমে, আপনাদের ওপিনিয়নের মাধ্যমে আমাদের বিরোধী দল এবং আমাদের সরকারি দল, দুটো দলই একত্রিত হয়ে একটি স্বপ্নের বাংলাদেশ তৈরি করবে। এটাই ছিল আমাদের প্রত্যাশা, এটাই আমরা সবসময় চাই যারা প্রবাসে থাকি। আমি যাচ্ছিলাম ব্যারিস্টার আবু সাহেব আপনার কাছে, যে আপনি দুটো প্রশ্ন আপনার কাছে, আপনি একদম সংক্ষেপে উত্তর বলে কতগুলো বিষয় এসেছে। আমি প্রথমে যে বিষয়টি নিয়ে অবতারণা করছি সেটি হচ্ছে বিএনপির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে দুটি বিষয় এসেছে। একটি হচ্ছে তার কথিত দুর্নীতি সম্পর্কে, আরেকটি হচ্ছে ১/১১-তে তার উপর যে শারীরিক নির্যাতন হয়েছিল সেই বিষয়টিতে। শারীরিক নির্যাতনের বিষয়ে ব্যারিস্টার মঞ্জু একটু বাহুল্য কথা বলেছেন, তার কোমর সোজা হয়ে। তিনি যে কোমর সোজা হয়ে দাঁড়াতে পারেন কি পারেন না, এটা ব্যারিস্টার মঞ্জুর কতটুকু জানা আছে আমি জানি না। আসলে বালখিল্য কথাবার্তা না বলাটাই ভালো। তবে যেটি তিনি মেন করতে চেয়েছেন, যে ১/১১-তে যে অত্যাচারটা তার উপরে হয়েছে, সেই অত্যাচারে অত্যাচারিত হবার পরও আমরা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি। কারণ সমস্যাটা তত্ত্বাবধায়ক সরকার নিয়েছিল না, সমস্যাটা ছিল অন্য জায়গায়। একটা পরিকল্পিতভাবে নাশকতামূলক অবস্থায় দেশকে সে জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। এটার সাথে আওয়ামী লীগ জড়িত, এবং এটার সাথে দেশি বিদেশি অনেক চক্র জড়িত, এবং তারা যে জড়িত এবং এই আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের বর্তমানে ক্ষমতায় আসা, সেটা প্রকাশ করেছিলেন আওয়ামী লীগেরই প্রয়াত সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল। সুতরাং আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি, তার কথাতেই নির্যাতিত আমরা চাচ্ছি। তাহলে তাদের সমস্যাটা কোন জায়গায়? দ্বিতীয় যে বিষয়টি, কথিত দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন জনাব তারেক রহমান। এই কথাটি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল অসত্য বলেননি, উনি অশ্লীল ভাষায়ও বলেছেন। আমি দুটো রেফারেন্স টানছি, মঞ্জু হয়তো আমার সাথে একমত হবেন। সেটি হচ্ছে, উনি একবার বলেছিলেন যে বেগম খালেদা জিয়ার 2 পুত্র চোর, আরেকবার বলেছিলেন তার ছেলেকে তো পিটুনি দেওয়া হয়েছিল। উনি কিন্তু যথেষ্ট অশ্লীল শব্দ ব্যবহার করেন। আমাদের দুর্ভাগ্য জাতি এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছেন যিনি ক্রমাগত রাজনীতিতে অশ্লীলতার বীজ বুপে, এবং আজ পর্যন্ত রাজনীতিতে অশ্লীলতাকে তিনি স্থায়ী করে দিয়েছেন। এই বিষয়টি কাম্য নয়। সুতরাং এগুলোর মাধ্যমে জনাব তারেক রহমানের দুর্নীতি কিংবা তার শারীরিকভাবে নির্যাতিত হওয়া, এগুলোকে উদাহরণ হিসেবে টেনে অপব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বানচাল করাটা, এটা কিন্তু আসল কথা না। আসল কথাটা হচ্ছে ক্ষমতা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। দ্বিতীয় যে বিষয়টি আমি আনছি, একজন সম্মানিত দর্শক কলার নিয়ে আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর নেব। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো আছি। একদম সংক্ষেপে আপনার প্রশ্নটা। জি জি, আমি অনেকক্ষণ ধরে লাইনে ছিলাম। সরি ফর মঞ্জু ভাই যে বলছিলেন, জি কিছুক্ষণ আগে যে মঞ্জু ভাই বলছিলেন যে বাসানি সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবকে বলছিলেন যে তুমি নির্বাচন করিও না, নির্বাচন করলে আইয়ুব খান তোমাকে এই করবে সেই করবে। বঙ্গবন্ধু বলছিলেন জনগণ আমার ক্ষমতার উৎস, জনগণ আমাকে চায়, জনগণ যদি চায়, জনগণ যদি বাসানি সাহেব আর বঙ্গবন্ধুর তুলনা বর্তমান প্রধানমন্ত্রীর তো দিয়া লাভ নাই। আমরা একটা প্রবাদ আছে নানি, চকিরতলা তাকে আগরতলা স্বপ্ন দেখলে খামো হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এবং প্রত্যেক যখন আমরা পশ্চিমা দেশে বাস করি, জি সবে স্বাধীনতা বজায় রাখে মাথাটা বালা। ওকে, ধন্যবাদ আপনার অপিনিয়ন শুনবে। আমি আরেকটা কলার নিয়ে আপনার কাছে আসছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম সংক্ষেপে আপনার প্রশ্নটা প্লিজ। জি জি, আমি আওয়ামী লীগের ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমার এই সূত্র বক্তব্যটা যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়, যে উনি বারবার বলে যে সমঝোতায় আসলে আবার ইলেকশন দেওয়া যাবে। উনি যে কথাটা বলে, একটা দেশে ইলেকশন একবারে একের অধিক বার দিতে হইলে কত টাকা খরচ হয় উনি কি জানে? আর এই টাকাটা কোথা থেকে আসবে, এটা আমি ওনার কাছে জানতে চাই, মাননীয় আওয়ামী লীগের ভাইয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে চাই এই খবরটা। ধন্যবাদ। আমি বিলিভ করি যে উনি সেটা অবশ্যই ওনার নেতৃত্বস্থানীয় লোকের কাছে হস্তান্তর করবেন। সামি, একদম সংক্ষেপে আপনার লাস্ট কোশ্চেন। সম্মানিত দর্শক প্রশ্ন রেখেছেন যে আমি সংবিধান কতটুকু জানি। আমি সংবিধান খুবই কম জানি, তবে যতটুকু জানি তার মাধ্যমে আমি দুটো প্রশ্ন রেখেছিলাম আমার বন্ধুদের কাছে। একটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর কাছে যখন ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীরা পদত্যাগ করলেন, তারপরে তারা দাপ্তরিক কাজ করার কারণে সংবিধান লঙ্ঘিত হয়েছে কিনা, এটার উত্তর আমরা পাইনি। দ্বিতীয়টি হচ্ছে পঞ্চদশ সংশোধনী ইটসেলফ অবৈধ, আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম।
অনুচ্ছেদ 7 খ অন্তর্ভুক্ত করার কারণে সংবিধানে এটি একটি অবৈধ সংশোধনী। আমি এটিও বললাম আমার ক্ষুদ্র জ্ঞান থেকে। যেটি বলেছেন আমার বন্ধুরা সেটি হচ্ছে পৃথিবীর কোথাও নাকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এই আদলটি নেই। এটি কিন্তু আবারও বলছি, এটি অসত্য বলবো না, কিন্তু ভুল তথ্য। সম্প্রতি, একেবারে সম্প্রতি একদম সংক্ষেপে বলুন, please। দেখুন তিউনিসিয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্টটি কিন্তু গ্রহণ করেছে। তারা তাদের, মনে রাখবেন একটি বিষয় আমি বলি, এটা দর্শকদেরও উদ্দেশ্য এটা বলা প্রয়োজন, যে যেখানে প্রুভেন ডেমোক্রেসি, যেমন ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, যেখানে প্রুভেন ডেমোক্রেসি, সেই জায়গাগুলোতে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাও হতে পারে, কিন্তু যেখানে ডেমোক্রেসি একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এমন একটি ব্যবস্থা যেটা ডেমোক্রেসি অর্জনের ক্ষেত্রে একটা সুন্দর সহায়ক, একটি অস্ত্র। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে পরে আবার আসবো। আমি যাচ্ছিলাম ব্যারিস্টার মেহেদী হাসান তালুকদার আপনার কাছে, যে সম্মানিত কলার একটা প্রশ্ন, যে কোশ্চেনটা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে যদি বিরোধী দল আলোচনা আসে এবং আলোচনার মধ্যে যদি একটা রেজাল্ট তৈরি হয় এবং এরপরে আবার আর সরকার অর্থাৎ পার্লামেন্ট ভেঙে অথবা সরকার ভেঙে আবার ইলেকশন দেওয়া হবে। উনি প্রশ্ন করছিলেন যে, এবং উনি আপনাদেরকে রিকোয়েস্ট করছেন এই প্রশ্নটা মাননীয় প্রধানমন্ত্রী এই কান পর্যন্ত পৌঁছানোর জন্য, যে কত টাকা খরচ হবে, এই টাকাটা কোত্থেকে আসবে, আপনি প্রশ্নটা এটি উত্তর দেন। অনেক ধন্যবাদ। বিং এ সিটিজেন, তার অফকোর্স তার কনসার্ন এক্সপ্রেস করতেই পারে, যে আমি তাকে প্রশংসা করি এই অর্থে। বাট এটাও কথা সত্য যে এই যে বিরাট একটা অঙ্কের লস, আবার আরেকটা ইলেকশন করতেই হবে আমাদের, কারণ একটা অপোজিশনবিহীন একটা সুন্দর একটা দেশ হয় না। অপোজিশন বিহীনভাবে কোনো একটা উন্নয়নকে আমরা ভালো চাকা দেখতে পারি না। সেই ক্ষেত্রে ওনার অফকোর্স কনসার্ন ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা নিজেরাও মনে করি যে এই ইলেকশন দিয়ে লং টাইম হয়তো চলা যাবে না। বাট অবভিয়াসলি এটা একটা ইস এ কাইন্ড অফ ট্রানজিশন, অথবা ইস এ কাইন্ড অফ স্যালাইন, কারণ এই বর্তমানে সাংবিধানিক শূন্যতা থেকে বাঁচানোর জন্য এই ইলেকশন হতেই হবে। এবং পরবর্তীতে আমার বিশ্বাস যে একটা বড় দল বিএনপি সে তার এই ভুল বুঝতে পারবে, যে এই যে উনি প্রশ্ন করছেন যে পরবর্তী নির্বাচন করার সময় তো অনেক টাকা যাবে, এই টাকাটা কোত্থেকে আসবে? সেই ক্ষেত্রে এখন কিছু করার নাই। সেই ক্ষেত্রে হয়তো বা আমার বলতে পারি যে বিএনপি বা এটা আমাদের অপোজিশন বা অন্য পার্টি যারা এটার জন্য দায়ী, সবাই হয়তো চাঁদা দিয়ে হলেও ইলেকশন করতে হবে। এটা কি আমার রিকশাওয়ালার টাকা? এটা কি আমার মনে হয় না, এটা কিন্তু মন্ত্রীর টাকা না, এটা এমপির টাকা না, এটা রিকশাওয়ালার এটা টাকা। রাষ্ট্রীয় সম্পদ। অফকোর্স আপনার সাথে একমত যে এটা রাষ্ট্রীয় বা পাবলিকের মানি, এটা অপচয়, কিন্তু এই অপচয়কে বাঁচানোর জন্য বহু চেষ্টা করা হয়েছে। আর চাঁদা দিয়ে কি ইলেকশন করা যায়? আরেকটা প্রশ্ন, এটা আলটিমেটলি যারা এটার জন্য দায়ী, এই ইলেকশনে যারা আসলো না আজকে, যারা এই ফ্লোর থেকে বেরিয়ে গেল, এই যে একটা পদ্ধতিগত সিস্টেম থেকে তারা বেরিয়ে, যে তারা ভিন্ন রকমের কথা রটনা করলো মাঝখানে, এবং আমি কলারের ইমোশনটাকে আমার মনে হয় বিএনপি কে বহন করা উচিত। আপনার কি মনে হয় এই কলার, এই এরকম হাজারো কলার আছে যারা ভাবছে দেশকে নিয়ে প্রবাসে বসে, এবং তাদের আবেগ অনুভূতি দেশের জন্য, তাদের কথা ভেবে মাননীয় সরকার দল, বিরোধী দল কি এই 1 ঘন্টার মধ্যে সমঝোতা আসতে পারে না? মাননীয় প্রধানমন্ত্রী কি পারে না কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে দিয়ে দিতে? সেটাও পারে। যেমন অপোজিশন লিডারকে বলা হয়েছিল যে আপনি কি হরতালটাকে কালকের জন্য বন্ধ করতে পারেন কিনা, উনি আলটিমেটাম দিলেন প্রধানমন্ত্রীকে, এবং উনি বললেন না, আমি তো সবার কথা না শুনে এই হরতালকে ক্লব্যাক করতে পারি না, কারণ আলটিমেটলি উনি তো বারবার যেটা ইঙ্গিত করেন, যেটা সেই জামাতের এক্সাম্পল একটা জিনিস হয়ে গেল, আগামীকাল সকাল 9টা বাজে বা 10টা বাজে বা 11টা বাজে মাননীয় প্রধানমন্ত্রী গুলশান চলে গেল, সেখানে আপনার কি মনে হয় জিনিসটা কেমন হবে? এরকম কাকতালীয় ভাবনা কোনো ভাবা ঠিক না, কারণ 18 সেও তো 18 দলের একটা প্রতিনিধিত্ব করে, যেমন করে অপোজিশন লোক 14 দল অথবা 15 দলের একটা প্রতিনিধিত্ব করে। অফকোর্স তাদের দে নিড এ কনসেনসাস অ্যামাং দেম, বাট দ্যাট ইজ ট্রু যে জাতির গেটার স্বার্থে যদি আপনি আমাদের এই কলারের মতো করে যদি এই অর্থ অপচয়কে রোধ করা যেতে পারে, তবে এই গুটিটা এক্স্যাক্টলি বিএনপির হাতে পরিষ্কার আমি বলবো। ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের অনুষ্ঠান দেখি আমি সবসময়, জি, সাহস হয় না কোনো ফোন করার। কেন ভাই? এত বড় লোক আমাদের অনুষ্ঠানে আসেন, জি, আর এত বড় বড় কথা বলেন, শুনতে শুনতে যেমন কান্দ পর্দা পেটে যাচ্ছে। আচ্ছা, আমি এই আওয়ামী লীগের বাড়িতে একটা কথা জিজ্ঞেস করতে চাই। জি, তারা শুধু মনে করেন তারাই সব যা বলেন সবই রাইট, বুঝছেন? আচ্ছা, আর বর্তমানে তারা যা করতেছেন এগুলো সব রাইট। আচ্ছা, এবং সারা পৃথিবী জাতিসংঘ থেকে ধরে যা কিছু আছে, দেশগুলো আছে, জি, সবাই অনুরোধ, কারো অনুরোধ আমাদের প্রধানমন্ত্রী রাখেন নাই। আচ্ছা, তারা কি চাচ্ছেন? আচ্ছা, বিএনপি না হয়তো গত ইলেকশনে এইভাবে কিছু করছিল, আচ্ছা, তার মানে কি তারা ওইটা আবার হচ্ছে বেশি করে রিপিট করতে হবে? দেশের জনগণের জন্য তাদের কোনো
মানে খেয়াল আছে তাদের প্রতি? ধন্যবাদ। আপনার এই কলের উত্তর আমি মঞ্জু ভাইয়ের কাছে রেফার করব, বাট তার আগে আমি ব্যারিস্টার ফখরুল সাহেব আপনার কাছে একদম সংক্ষেপে জানতে চাচ্ছিলাম যে কি হবে আগামী 5 তারিখের পরে, একদম 30 সেকেন্ডে, কারণ আমরা লাইভ থেকে বের হয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আসলে 30 সেকেন্ডে বলা তো খুবই দুষ্কর, কিন্তু মূল ইস্যু হচ্ছে যে আমি একটা বিষয়কে আমরা টোটালি মানে ওভারলুক করে যাচ্ছি, সেটা হচ্ছে যে শুধু কনস্টিটিউশনাল একটা ফ্রেমওয়ার্ক নিয়েই কিন্তু আমরা পড়ে আছি। আচ্ছা, এর বাহিরেও কিন্তু একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য অনেকগুলো বিষয় আছে। আচ্ছা, তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কালো টাকা। আচ্ছা, মানে যদি আপনি কনস্টিটিউশনাল ধরে নেন যে কালকে সকালে কনস্টিটিউশনাল এই বিষয়টার প্রবলেমটা সলভ হয়ে গেল, আচ্ছা, আমরা কেয়ারটেকারি পাইলাম, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে পাইলাম, বাট আমি বিশ্বাস করি একজন লয়ার হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে, যে বাংলাদেশের অপোনেন্ট যারা এখন আছে, শেখ হাসিনা, তাদের খালেদা জিয়া সহ তারা যদি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হন, তারপরেও আগামী নির্বাচন সুন্দর করা যাবে কিনা আমার সন্দেহ আছে, বিকজ অফ দ্য কালো টাকা। যেই পরিমাণ গত আপনি দেখেন প্রথম আলোর একটা রিপোর্ট যে 5 বছরের সম্পদের পাহাড়, এই কথাটা বারবার বলা হচ্ছে যে আমরা 2008-এর সময়ে দেখেছি আওয়ামী লীগের একটা মাত্র স্লোগান ছিল যে তারেক জিয়া দেশটাকে লুট করে ফেলছে এবং দেশটাকে শেষ হয়ে গেছে। কিন্তু আজকে আপনি নিজেও কলারের দেখলেন, বাস্তবতা হলো যে তারেক জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তারা প্রমাণই করতে পারেনি। আর এখানে যারা আজকে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন যেসব এমপিরা, যেটা তারা ডিক্লেয়ার করছে যে আমাদের কারো 300,000 কোটি টাকা, কারো 100 কোটি টাকা, কারো 200 কোটি টাকা, কারো টাকার পাহাড়, এইটা মোকাবেলা করাই এটা তো দুদকের দায়িত্ব। অলরেডি দুর্নীতি দমন কমিশন কিছুই হবে না দুদকের। এইজন্যই দুদকের আইন সংশোধন করে বলা হয়েছে যে সরকারি কোনো কর্মকর্তা, এমপি, মন্ত্রী, সরকারের পোস্টে কোনো ব্যক্তি থাকলে সরকারের, আপনি বিশ্বাস করেন যে সরকারের অনুমোদন ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না, এই আইন পাশ করার পরেও এদের বিচার হবে বলে আপনি বিশ্বাস করেন কিনা? সেই জন্য আমি শুধু এতটুকু বলবো যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারটা আমি আজকে পড়েছি আবার একটু কিউরিওসিটির জন্য, জাস্ট 10 সেকেন্ড। সেখানে তারা টপ 5টা প্রায়োরিটির কথা বলেছে, তার মধ্যে দ্বিতীয় টপ প্রায়োরিটি হচ্ছে তাদের যে দুর্নীতির দমন। কিন্তু আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের যে অবস্থা, সম্পদের যে পাহাড়, তারা প্রথম আলোর রিপোর্টে হচ্ছে পাহাড়, এটা তো শুধু ডিক্লেয়ার্ড, এর বাইরে যে অবস্থা আছে সেটা দিয়ে রাজনীতিকে আরো 20 বছর তারা নিয়ন্ত্রণ করতে পারবে বলে আমার আশঙ্কা। ধন্যবাদ। আমি যাচ্ছিলাম ব্যারিস্টার মেহেদী সাহেব। ব্যারিস্টার মেহেদী সাহেব, আপনি এনটিভি ভিউয়ার্সদের জন্য, অর্থাৎ যারা প্রবাসী, আমরা যারা বাংলাদেশকে নিয়ে ভেবে থাকি, তাদের জন্য কি বলবেন? আমরা বের হয়ে যাচ্ছি একটু পরেই। অনেক ধন্যবাদ। আমি ফখরুল সাহেবের একটু কথা জাস্ট টাচ করে আসি, যে উনি যেটা বললেন যে ইলেকশন ইস্যুতে যে কথাগুলো বললেন, কিছু অংশে আমি তার সাথে একটু সিম্প্যাথেটিক, আমি আই লাইক ইট টু সার্টেন এক্সটেন্ট। অবভিয়াসলি আজকের এই ভিউয়ার যারা আছেন, যারা আমাদের সাথে এতটা সময় দিলেন, আমাদের এই হয়তো বা তপ্ত আলোচনা, যেটা কখনোই হয়তো ডিসেন্ট ছিল না, অথবা ছিল, আই ডোন্ট নো, ইউ আর দ্য জাজমেন্ট। তবুও আমরা মনে করব যে আমরা যে বিগ অপোনেন্ট, যারা বিএনপির অস্তিত্বকে কোনোভাবেই ছোট করে দেখা যায় না, এবং তাদের যে ইনভলভমেন্ট ইন দ্য পলিটিক্স বাংলাদেশের উন্নয়নের একেবারেই সহায়ক, তাদেরকে অবশ্যই জরুরি দরকার, এবং তাদেরকে কোনো না কোনোভাবেই হলে তাদের এই অভিমান থেকে হোক। একদম সংক্ষেপে 5 সেকেন্ডে কি বলবেন দর্শকদের জন্য? আমি এটাই বলবো যে আমরা একটা ভালো বাংলাদেশ দেখার অপেক্ষায় থাকি এবং চেষ্টা করি, এবং আমার বিশ্বাস আমরা আশাবাদী মানুষ, হয়তোবা এই একটা সুষ্ঠু সমাধান হবে, একটা সুষ্ঠু সমাধান এবং একটা স্থায়ী সমাধান হতে পারে। এই ধন্যবাদ। আমি যাচ্ছিলাম মঞ্জু ভাই আপনার কাছে, একদম সংক্ষেপে কি বলবেন? আসলে সংক্ষেপে বলেন আর বড় করেই বলেন, সমস্যা একটাই, বাংলাদেশের সব মানুষকে একটা প্ল্যাটফর্মে এসে উন্নয়নের কাজ করতে হবে, আর সেটার জন্য রাজনৈতিক সমঝোতা হতে হবে। ধন্যবাদ। আমি যাচ্ছিলাম ব্যারিস্টার সাইম আপনার সাথে, একদম সংক্ষেপে দর্শকদের কি বলবেন? আসলে যেটি হচ্ছে, একটা কথা আছে, সেটা হচ্ছে গরু নাচে খুঁটির জোরে। কারণ আওয়ামী লীগের খুঁটিটা হচ্ছে ভারত, তবে বেশি টানাটানি করলে কিন্তু খুঁটি উপড়ে যায়। সেই জিনিসটি আমি আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি, ভারতের কথা না শুনে জনগণের অভিপ্রায়টুকুর প্রতি নজর দিলে ভালো হবে এবং জনগণ উপকৃত হবে, তারাও বেঁচে যাবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বর্তমান বাংলাদেশকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশে কি হচ্ছে, কি বাংলাদেশের সফলতা, কি বাংলাদেশের ব্যর্থতা, এই বিষয়ে আমরা প্রতি সোমবারে আপনাদের সাথে কথা বলে থাকি। এবং আমি এক্সট্রিমলি সরি যে অনেক কলারে অনেক কল নিতে পারিনি। আমরা আশা করব যে আগামীতে কল নেব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেব। সো আগামী অনুষ্ঠান দেখা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।